হ্যালো ডিয়ার স্টুডেন্ট, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আজকে শুরু করব মহাকর্ষের পার্ট 2। তোমরা নিশ্চয়ই আগের দিনে ক্লাসটা করে নিয়েছো, অর্থাৎ কি পার্ট 1টা। সেখানে আমি পড়িয়েছিলাম কি এক নম্বর হচ্ছে কি মহাকর্ষ, গ্র্যাভিটেশন, মহাকর্ষ বল। কি বলেছিলাম যে এই বিশ্ব ব্রহ্মাণ্ডে সবাই হচ্ছে কি ভালোবাসার বন্ধনে আবদ্ধ, সবাই কি চায়, একে অপরের দিকে কাছে আসতে চায়, তাই তো? তাহলে কি বিশ্বের যে মহাবিশ্বের যে কোনো দুটি বস্তু কণা কী করে, পরস্পর যে বল তারা আকর্ষণ করে, কি আকর্ষণ করে বলতে কি অ্যাট্রাকশন ফোর্স। যে বল দ্বারা আকর্ষণ করে তাকে বলা হয় কি মহাকর্ষ বল। এবং এই বলের মানটা বিজ্ঞানী নিউটন নির্ণয় করেছিলেন কত? সেই বলের মানটা কত? F=G m1m2/r²। অর্থাৎ কি, যেখানে m1 এবং m2 হচ্ছে দুটো ভর এবং এদের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে r, আর g হচ্ছে কি গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট। এই মানটা কোনো কিছুর ওপর নির্ভরশীল নয়, মানে মহাবিশ্বের যে কোনো জায়গাতে এই মানটা কি ধ্রুবক। ঠিক আছে, এর ভেক্টর ফর্মটা কী ছিল? 3 নাম্বার, যে F12 বলতে কি F1 বাই, মনে আছে নিশ্চয়ই, F12=G m1m2/r², অর্থাৎ কি 1 2 হলে 2 1, অর্থাৎ কত আসছে R21, মতলব মানে কি R2 ফ্রম, ঠিক আছে? নিশ্চয় মনে আছে এগুলো। এটাকে অন্যভাবে লেখা যায়, কীভাবে বললাম, যে সমান G m1m2/r21 কিউব ইন্টু R21 তার ভেক্টর R21 ভেক্টর। ঠিক আছে, তাহলে ভেক্টর দিলে কথা হবে কিউব হবে, আর ক্যাপ দিলে কথা হবে স্কোয়ার হবে। এটা ছিল কি ভেক্টর ফর্ম। সিমিলারলি কী হবে, F21 হলে এখানে কথা হবে 1 2 হবে, F1 বাই আর R2 ফ্রম। ঠিক আছে, আর কি বলা হয়েছিল যে মহাকর্ষের সূত্রটা কী ছিল? যে মহাবিশ্বের যে কোনো দুটি বস্তুকণা পরস্পরকে তাদের সংযোজক সরলরেখা বরাবর আকর্ষণ করে, আর সেই সংযোজক সরলরেখা বরাবর আকর্ষণ করে এই ডাইরেকশনটা দেখানোর জন্যেই এই R21 বা R12 এটাকে ইন্ট্রোডিউস করা হয়েছিল। ঠিক আছে, এবং তাদের কী হবে, মহাকর্ষ বলের মানটা কত? বস্তু ভরের গুণফলের সমানুপাতিক এবং হচ্ছে কি দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। এটা আমরা পড়েছিলাম। আর একটা কী বলেছিলাম, যে ধর্মটা কি ছিল মহাকর্ষ বলের ধর্ম 1 নাম্বার বলতে পারি কি এটা উইক ফোর্স। 2 নাম্বার কি, এটা সংরক্ষী বল, কনজারভেটিভ ফোর্স। 3 নাম্বার কি, যদি সংরক্ষী বল হয় তাহলে আমরা কি লিখতে পারি, F=-du/dr স্কেলার অপেক্ষক দ্বারা প্রকাশ করা যেতে পারবে, যেখানে ইউ হচ্ছে কি পোটেনশিয়াল। ঠিক আছে, এবং এটা হচ্ছে কি মাধ্যমের প্রকৃতির উপর নির্ভরশীল নয়। 4 নাম্বার, নির্ভরশীল নয়। 5 নাম্বার কি, শুধুমাত্র নিজস্ব ধর্ম বলতে কি ভরের উপর নির্ভরশীল, শুধুমাত্র, আচ্ছা, বস্তু দুটি নিজস্ব ধর্ম ভর ছাড়া বস্তু দুটির
নিজস্ব ধর্ম ভর ব্যতীত অন্য কোনো ধর্মের উপর নির্ভরশীল নয়। অন্য কোনো ধর্ম বলতে কি পদার্থের প্রকৃতি, মানে তরল, কঠিন না গ্যাসীয়। আর যখনই কনজারভেটিভ ফোর্স বলছো তখনই কী হবে, এই বল দ্বারা কৃতকার্য কী হবে, পথের উপর নির্ভরশীল নয়। আর এই বল দ্বারা কৃতকার্য পথ নির্ভরশীল নয়। আর কি পথের উপর নির্ভর করে না, ইন্ডিপেন্ডেন্ট অফ পাথ, যেটা হচ্ছে কি যখনই সংরক্ষী বল বলেছি তাহলে সংরক্ষী বলের সমস্ত বৈশিষ্ট্যগুলো এর মধ্যে ঢুকে যাবে। আর কি বলেছিলাম যে সার্বজনীনতা, কি বলেছিলাম, এটা শুধুমাত্র ভরের ওপর এবং তাদের মধ্যবর্তী দূরত্বের উপর নির্ভরশীল, এবং কী হচ্ছে পার্থিব ক্ষুদ্র বস্তু থেকে মহাজগতের অতি সূর্যের চারিদিকে প্রদক্ষিণিত গ্রহগুলির ক্ষেত্রেও প্রযোজ্য, এবং মাধ্যমের প্রকৃতি চাপ তাপমাত্রা কারোর উপর নির্ভরশীল নয়। তাই এই সূত্রটাকে বলা হয় কি সার্বজনীন। এখানে আরও একটা কোশ্চেন আছে যে মহাকর্ষীয় ধ্রুবক, এটা মহাকর্ষীয় ধ্রুবক এর সার্বজনীনতা ব্যাখ্যা করো। এটা হচ্ছে কি একই কনসেপ্ট, যে এটা হচ্ছে কি এর মানটা কারোর উপর নির্ভরশীল করে না, শুধুমাত্র বস্তু দুটি ভর চাপ তাপমাত্রা কারোর উপর নির্ভরশীল নয়। তাই মানে যে কারণে মহাকর্ষ সূত্রটা সার্বজনীন, সেই কারণে এই সূত্রটা এটা হচ্ছে কি সার্বজনীন, এর মানটা কোনো সময় পরিবর্তন হয় না। এরপর যদি কোশ্চেনটা বলা হয় যে মহাকর্ষ সূত্রটাকে সার্বজনীন বলা যায় কি, তখন কি অ্যান্সার হবে না, বলা যায় না। কারণ কি ওই ক্ষেত্রে বলা গেলেও আইনস্টাইনের আপেক্ষিক তত্ত্ববাদ অনুযায়ী সেটাকে বলা যায় না। কেন বলা যায় না? কারণ কি বস্তুর ভর তাদের দূরত্বে মানে গতিবেগের ওপর নির্ভরশীল। 2 নম্বর পয়েন্ট কী ছিল, যে সংযোজক সরলরেখা বরাবর যদি কোনো ভারী বস্তু যেমন সূর্য থাকলে সেক্ষেত্রে কি হয়, তাদের মধ্যবর্তী দূরত্বটাকে প্রভাবিত করে। আর বস্তু দুটির মধ্যবর্তী দূরত্ব যে পরিমাপ করা হয় পর্যবেক্ষকের গতির ওপর নির্ভরশীল, এবং হচ্ছে কি 10⁻⁷ মিটার এই ক্ষুদ্র দূরত্বের ক্ষেত্রে এটা প্রযোজ্য নয়। ঠিক আছে, তাহলে ক্ষুদ্র দূরত্বের ক্ষেত্রে প্রযোজ্য নয়, তখন কী হয় কুলম্বীয় ফোর্স কাজে লাগে। তাহলে ওই কারণের জন্য কী হচ্ছে আর সার্বজনীন বলা চলে না। কিন্তু সব ক্ষেত্রেই কিন্তু এটা হচ্ছে কি সার্বজনীন, কোনো ক্ষেত্রেই এটা লঙ্ঘিত হয় না। জি এর মানটা, এর মান কত বলেছিলাম 6.67 10⁻⁻, এটা 9 ছিল, এটা 11 ছিল মনে হয়, দেখবে -11 আর -8। আর কি বলেছিলাম যে কয়েকটা অঙ্ক করানো হয়েছিল, যেখানে কি যে F = gmm/r², এখান দিয়ে বলেছিলাম কি এফের মানটা অনেক সময় বলা যায় কি যে 10 মিলিগ্রাম বলেছিলাম, 10 মিলিগ্রাম মানে কত, 10 × 10⁻³ গ্রাম × 980, এটা হচ্ছে কি বলের মান। এরপর নিউটনে প্রকাশ করলে কি করবে না, এটাকে কেজিতে প্রকাশ করতে হবে, তারপর এটা কী করবে 9.8 করবে। আর কয়েকটা অঙ্ক করেছিলাম কি, যেমন এই দণ্ডের থেকে এখান থেকে আর দূরত্বে এম ভরে বস্তুর উপর আকর্ষণ বলটা কত ছিল, F = gm/r মিনিমাম আর আর ম্যাক্সিমাম। কত হয়েছিল gm/r আর r+l, যেখানে আর মিনিমাম কত হচ্ছে আর, আর ম্যাক্সিমাম বলতে কোনটা, এটা হচ্ছে আর ম্যাক্সিমাম, এই দূরত্বটা। যদি বস্তুটা এরকম জায়গা থাকে, এটা হচ্ছে l/2, এটা হচ্ছে আর দূরত্ব আছে, সেক্ষেত্রে কথা হয়েছিল এখানে আর মিনিমাম = কত আর, আর আর ম্যাক্সিমাম কত হবে, এই দূরত্বটা আর ম্যাক্সিমাম কত হবে √r² + l/2 তার হোল স্কোয়ার হবে কি না। যদি বস্তুটা এরকম জায়গায় থাকে আর দূরত্বে, সেক্ষেত্রে এল আছে কত হবে
এখানে আর মিনিমাম কত হবে, এটা হচ্ছে আর মিনিমাম ইকুয়াল টু আর, আর আর ম্যাক্সিমাম কত হবে, এই দূরত্বটা ম্যাক্সিমাম কত বলেছিলাম, এই দূরত্বটা আন্ডার রুট অফ আর স্কোয়ার প্লাস এল স্কোয়ার। আর একটা প্রবলেম করানো হয়েছিল কি, যদি এরকম আকারে দণ্ড থাকে যেটা কি কেন্দ্রে থিটা কোণ উৎপন্ন করেছে, সেক্ষেত্রে কত হবে, এফ ইকুয়াল টু জি এম এম বাই কত হবে আর স্কোয়ার ইন্টু সাইন ফাই বাই টু আর ফাই বাই টু, এটা হচ্ছে ফাই বাই টু, এটাও হচ্ছে ফাই বাই টু, মোট হচ্ছে কত ফাই। ঠিক আছে, এই ক্যালকুলেশনটা পরবর্তীকালে করব, এখন আর করছি না। তো এগুলো কি কালকে আগের দিনে ক্লাসে পড়েছিলাম। আর তোমাদেরকে একটা কথা বলে রাখি, যারা এই ভিডিওটা দেখবে তারা একমাত্র জানতে পারবে যে আমার যটা ক্লাস হবে, মানে তোমাদের পরীক্ষা আছে সামনেই, সেখানে এই চ্যাপ্টারটাও ইনক্লুড থাকবে। তো আমি যখন ক্লাস বলবো, যে কোনো ক্লাসে বলে দেবো যে এখান পর্যন্ত আসবে, তো ওখান পর্যন্ত আসবে, অর্থাৎ কি এই ভিডিও থেকেই কোশ্চেন আসবে যতটা পড়াবো। ঠিক আছে, আমি যদি 5টা ভিডিও দিই, তা 5টা ভিডিওতে যতদূর পড়ানো হবে অতটা পর্যন্ত কোশ্চেনে আসবে, বা ঠিক আছে কোশ্চেনে আসবে, এটা খেয়াল রাখবে, নোট করে নাও। এরপর দেখো, আজকে এখানে অঙ্ক দিয়ে শুরু করব। এখানে একটা জাস্ট হেডিং লিখেছি, জেনারেল হেডিং। এখানে আর ব্যাসার্ধ বলেছে কি কি পরিমাণ বেগ দিলে বস্তুগুলি পারস্পরিক আকর্ষণ বলের প্রভাবে আর ব্যাসার্ধের বৃত্তপথে আবর্তন করবে। এখানে আর এর মানটা বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন হবে। আমি একটা জেনারেল হেডিং দিয়েছি। দেখো প্রথমটা দেখো, ধরে নাও এখানে একটা বস্তু আছে এম, আর এখানে একটা বস্তু আছে এম, দুটো এম, এদের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে কত, 2r। ও বা এটাকে নাম দাও এ বি, এ বি, তাহলে এ বি ইকুয়াল টু 2r। এটাও এ হয়ে গেল, এটাও এ হয়ে গেল, এটাকে 1 নাম্বার দিয়ে দাও, তাহলে সুবিধা হবে 2r। তাহলে আর ব্যাসার্ধের বৃত্তপথে আবর্তন করবে, তার মানে কি এটা হচ্ছে আর ব্যাসার্ধের বৃত্তপথ, তাদের নিজেদের জায়গা বা স্থানকে অপরিবর্তিত রেখে আবর্তন করবে। তাহলে দেখো তো, কেউ কারোর পেছনে ঘুরে না এমনি এমনি, তাই তো, কেউ কারোর পেছনে এমনি এমনি ঘুরে কি না, ঘুরে না। কি বলেছিলাম, বৃত্তপথে ঘোরার জন্য অবশ্যই কি দরকার, অভিকেন্দ্র বলের যোগান দরকার। অভিকেন্দ্র বলের যোগান পেলে তবে বৃত্তাকার পথে ঘুরবে। তুমি তোমার বন্ধুর কাছ থেকে টাকা বা হেল বা বিড়ি সিগারেট কেউ এগুলো পান করো না, না করাটা বেটার সব থেকে। আর যারা পান করে তাদের কাছ থেকে দূরে থাকার চেষ্টা করবে। ইভেন বাবাও যদি স্মোকিং করে, বাবা থেকে দূরে থাকার চেষ্টা করবে। কারণ হচ্ছে কি, অ্যাক্টিভ স্মোকিং আর প্যাসিভ স্মোকিং হচ্ছে বেশি ক্ষতিকারক। ঠিক আছে, তাহলে কি হচ্ছে, যেটা আর ব্যাসার্ধের বৃত্তপথে আবর্তন করছে, এই ব্যাসার্ধটা কত হলো আর। তাহলে কি হবে, যদি বস্তু দুটির মধ্যবর্তী মহাকর্ষ বল, সে বলের মানটা কত হবে, এফ ইকুয়াল টু জি এম স্কোয়ার বাই কত দূরত্বে আছে, 2r দূরত্বে আছে। ঠিক আছে, জি m1 m2 মানে কি এম স্কোয়ার হয়ে গেল বাই আর স্কোয়ার বলতে কত, এদের কেন্দ্রদের দূরত্ব কত, 2r। আর স্কোয়ার অভিকেন্দ্র বলের যোগান দিলে বস্তু দুটি, আচ্ছা অভিকেন্দ্র বলে যোগান দিলে বলতে কোনটা, দেখো এম ভি স্কোয়ার বাই আর। এখানে কি এম ভি স্কোয়ার, আর নেব কোনটা, যে ব্যাসার্ধ বরাবর আবর্তন করছে তার, যে বৃত্তপথ বরাবর আবর্তন করছে তার ব্যাসার্ধ নিতে হবে, অর্থাৎ কি এম ভি স্কোয়ার বাই আর।
হয় এই বস্তুটা নয় এই বস্তুটা, যে কোনো একটা বস্তু ধরলেই হবে, অর্থাৎ কি এম ভি স্কোয়ার বাই আর। যোগান দিলে বস্তু দুটি বৃত্তাকার পথে আবর্তন করবে। ঠিক আছে, তাহলে কি হচ্ছে এখানে, এম ভি স্কোয়ার বাই আর ইকুয়াল টু জি এম স্কোয়ার বাই 2r তা হোল স্কোয়ার। ঠিক আছে, আর ক্যান্সেল আউট করে দাও, অর্থাৎ কত আসছে দেখো, একটা এম কেটে গেল, তাহলে এখানে একটা আর কাটবে, ভি স্কোয়ার বাই আর ইকুয়াল টু জি এম বাই 4r স্কোয়ার। এখানে আরটা কেটে দাও, তাহলে কত আসছে ভি ইকুয়াল টু আন্ডার রুট অফ জি এম বাই 4r। ঠিক আছে, নোট করো। এরপর যদি কেসটা এরকম হয় যে একটা সমবাহু ত্রিভুজ আছে, সমবাহু ত্রিভুজ, এখানে একটা বস্তু আছে, এখানে একটা বস্তু আছে, আর এখানে একটা বস্তু আছে, এটার ভর হচ্ছে এম, এটারও ভর এম, এটারও ভর এম, এটা এ বি সি, যেখানে হচ্ছে কি এ বি সি সমবাহু ত্রিভুজ, এবং ধরে নাও এ বি সমান বি সি সমান সি এ সমান হচ্ছে এ। তাহলে এখানে যদি আর ব্যাসার্ধের বৃত্তপথে আবর্তন করে, প্রথমে দেখে নেব এরা পারস্পরিক আকর্ষণ বলের প্রভাবে কেমনভাবে ঘুরবে। ঠিক এটা এটা কী ব্যাসার্ধ, কী বৃত্ত, পরিবৃত্ত। পরিবৃত্ত কি হয়, কোণগুলোর অন্তঃসমদ্বিখণ্ডক। এটা ও, তাহলে ব্যাসার্ধ কোনটা, ও সি, ও বি আর এ ও, অর্থাৎ কি বৃত্তপথের ব্যাসার্ধ ও এ সমান ও বি সমান ও সি সমান আর। আর এর মানটা কত হবে দেখো, এটা কি নির্দেশ করে, এটা যেহেতু সমবাহু ত্রিভুজ তাই এটা কি হবে, এটা মধ্যমা হবে। তাহলে এটার মান কত হবে, এটার মানটা নাম দাও ডি। তাহলে এ ডি সমান কত, এ ডি সমান হচ্ছে √3/2 ইন্টু বাহু, ঠিক আছে, উচ্চতা। এবং এ ও সমান কত হবে, এ ও সমান আসবে কত, আসবে 2:3, তাহলে 2/3 কত, এটা 2 আর এটা 1 অনুপাতে ভাগ করে আমাকে নিতে হবে কোনটা, এইটা, কারণ কি এই ব্যাসার্ধে বৃত্তপথ আবর্তন করছে। তাহলে 2/3 ইন্টু কত, √3/2 এ, ক্যান্সেল আউট করো, কত আসছে a/√3। তাহলে আর ইকুয়াল কত আসছে a/√3, অর্থাৎ কত, এ সমান কত আসছে √3r আসছে। এরপর এগেন সেই কনসেপ্টটা কি, যদি এদের পারস্পরিক আকর্ষণ বল, লব্ধি আকর্ষণ বলটা যদি মহাকর্ষ বলে যোগান দেয়, তাহলে সেটা হবে কি, অভিকেন্দ্র বলে যোগান দিলে বৃত্তপথে আবর্তন করবে। তাহলে দেখো তো, একে আকর্ষণ করছে এদিকে, এটাকে এফ ধরলাম, F1, আর এদিকে F2, যে কোনো একটা ধরতে পারো। এরপর কী করব দেখো, এই বলের মানটা এ বলের মানটা নির্ণয় করব, তারপর কি লব্ধি প্রয়োগ করব। সেই লব্ধিটা কোন দিকে আছে দেখো, কেন্দ্র বরাবর, এটা হচ্ছে কি রেজাল্টেন্ট ফোর্স। ঠিক আছে, তাহলে এটাকে যদি 1 2 ধরি, অর্থাৎ কি এ বিন্দুতে অবস্থিত এম ভরের দ্বারা বিতে
অবস্থিত ভরের উপর ক্রিয়াশীল বল কত হবে? এটা ধরা আছে কি F1 কত হবে? দেখো এটাও এটাও দূরত্ব কত a হচ্ছে জি এম স্কোয়ার ডিভাইডেড বাই এ স্কোয়ার। অভিমুখটা কোন দিকে? বি থেকে এ বরাবর। অনুরূপভাবে কি লিখে দিচ্ছি আমি? অনুরূপে এটা কী হচ্ছে? সি বিন্দুতে অবস্থিত ভরের দ্বারা বি বিন্দুতে অবস্থিত ভরের উপর ক্রিয়াশীল বল কত হচ্ছে? F2 কত হবে? জি এম স্কোয়ার ডিভাইড বাই এ স্কোয়ার। কোন দিক বরাবর হবে? বি থেকে সি বরাবর। তাহলে লব্ধি বল কত হবে? লব্ধি বল F ইকুয়াল টু, দেখো এদের মধ্যবর্তী কোণ কত বলা আছে? কি সমবাহু ত্রিভুজ মানে 60 ডিগ্রি। তাহলে কত হবে লব্ধি বল? F ইকুয়াল টু কত হবে? F1 স্কোয়ার প্লাস F2 স্কোয়ার প্লাস 2F1 F2 cos 60 মান কত? হাফ। সবগুলো একই মান আসবে, দেখবে জি এম স্কোয়ার বাই এ স্কোয়ার ইন্টু √3। হাফ কেটে যাবে, 3টি সমান √3 আসবে, দেখবে। সেটা কোন দিক বরাবর ক্রিয়া করছে? BO বরাবর। তাহলে যদি ভি বেগের জন্য কি আর ব্যাসার্ধে বৃত্তপথে আবর্তন করে, তাহলে আমরা লিখতে পারি তো লব্ধি বল সমান হচ্ছে কি অভিকেন্দ্র বল। লব্ধি বল সমান অভিকেন্দ্র বল। তাহলে কত আসছে দেখো তো এখান থেকে? লব্ধি বল কত আসছে? জি এম স্কোয়ার বাই এ স্কোয়ার √3 ইকুয়াল টু অভিকেন্দ্র বল কোনটা? এম ভি স্কোয়ার বাই আর বলতে কোনটা? এম ভি স্কোয়ার বাই আর। এটা হবে তো? এখানে কি বের করেছিলাম? এ ইকুয়াল টু 3R, বা তুমি এখান থেকে, আমি দুটোভাবে করছি, এখান থেকে আর এর মানটা পুট করতে পারি, মানে আর আকারে লিখতে পারি, আদারওয়াইজ কি এ আকারে লিখতে পারি। প্রথম আমি এ আকারে লিখে নিচ্ছি। তাহলে আর ইকুয়াল টু কত হচ্ছে? a বাই √3, আর দ্যাটস ইকুয়াল টু এম ভি স্কোয়ার বাই a বাই √3 হবে। তাহলে দেখো তো কি কাটছে? এখানে একটা এম কাটছে, এখানে একটা এম কেটে গেল, এখানে একটা এ কাটছে, এখানে একটা কেটে গেল। তাহলে কি এই √3টা ওপরে আসছে, আলটিমেট নিচে ভাগ হয়ে যাবে। হবে কি হবে না? হবে তো? তাহলে কত আসছে? কত? ভি ইকুয়াল টু আসবে √, কত আসবে? দেখো এই √3টা ওপরে যাবে, আবার এখানে নিচে আসবে, তাহলে এর সাথে এটা ক্যান্সেল আউট হয়ে যাবে, জি এম বাই এ। এটা হবে অ্যান্সার। আর তুমি যদি আর এর ফর্মে লেখো তাহলে কত হবে? √, জি এম এর সঙ্গে কত? √3R হলো। যে কোনো একটা প্রয়োগ করতে পারো। তাই জিএম বাই এ বাই জিএম বাই √3R, এটা হচ্ছে কি এই পরিমাণ বেগ দিলে তবে কী হবে? সে আর ব্যাসার্ধে বৃত্তপথে আবর্তন করবে। দুটো কেস হলো। তাহলে একটাতে ছিল কি 4R, একটাতে ছিল কত? √3R। ঠিক আছে, নোট করে নাও। এরপর হবে কি একটা আয়তক্ষেত্র বা বড় ক্ষেত্রের ক্ষেত্রে কি হয় দেখবো আমরা। ঠিক আছে, এটা নোট করে নাও। এরপর দেখো একটা বড় ক্ষেত্র আছে যার বাহুর দৈর্ঘ্য হচ্ছে এ বি সি ডি। চারটা শীর্ষবিন্দুতে চারটা গোলক রাখা আছে।
এদের কেন্দ্রগুলো অর্থাৎ কি গোলকের কেন্দ্রগুলো সংযোজক সরলরেখা হচ্ছে কি একটা বর্গক্ষেত্র। এখানে কি বলা আছে, এ বি সমান বি সি সমান সি এ সমান এ ডি সমান হচ্ছে এ। তাহলে এরা যদি পারস্পরিক আকর্ষণে বলের প্রভাবে একটা বৃত্তাকার পথে আবর্তন করে তাহলে সে বেগের মানটা কত হবে? প্রথম কথা হচ্ছে এরা যদি বৃত্তাকার পথে আবর্তন করে তাহলে সেই বৃত্তাকার পথটা কেমন হবে? এরকম হবে, ঠিক তো? তাহলে ব্যাসার্ধ কোনটা হবে? কর্ণদ্বয়ের ছেদবিন্দু ও ও সি ও বি, এখানে কি ও সি সমান ও বি সমান ও এ সমান ও ডি সমান হচ্ছে কত? আর বৃত্তপথের ব্যাসার্ধ। ঠিক আছে, তাহলে আর এর মান কত হবে? আর ইকুয়াল টু কত হবে? দেখো তো এই ব্যাসার্ধটা কত? কর্ণের দৈর্ঘ্যের অর্ধেক অর্থাৎ কি কর্ণ বাই টু, সেই মহাভারতের কর্ণ নয়, কর্ণ বাই টু অর্থাৎ কি বাহু রুট টু বাই টু অর্থাৎ কত? এ বাই রুট টু। তাহলে এখানেও ক্ষেত্রে আমি দেখব কি, আমি ক্যালকুলেশন করছি না, ব্রডলি জাস্ট দেখিয়ে দিচ্ছি। দেখো যে কোনো একটা কণা ধরে নেবে, কোন কণাটা? ধরো সিটাকে ধরলে তুমি, তাহলে কি করছে দেখো, বি সিকে আকর্ষণ করছে এদিকে, এফ বি দিলাম, ডি সিকে আকর্ষণ করছে, এফ ডি দিলাম, আর এদিকে কি করছে, এ সিকে আকর্ষণ করছে এফ এ দ্বারা। করবে তো? তাহলে আমাকে এই তিনটে বলে লব্ধি বলটা কোন দিকে হবে? দেখো এই দুটো বলে লব্ধি কোন দিকে করছে? ও এ বরাবর। তাহলে এখানে আমি লিখে নিচ্ছি যে এফ বি সমান কত হবে? কত হবে দেখো তো, বি সি আছে দূরত্ব এ, হবে জি এম স্কোয়ার বাই এ স্কোয়ার, কারণ দূরত্ব হচ্ছে এ। কোন দিক বরাবর? বিসি বরাবর, সিবি বরাবর। আর এফ ডি কত হবে? একই মান হবে, জি এম স্কোয়ার বাই এ স্কোয়ার। কোন দিক বরাবর হবে? সি ডি বরাবর। বরাবর। এরপর দেখো এই দুটো বল কোন দিকে ক্রিয়া করছে? পরস্পর সমকোণে ক্রিয়া করছে। তাহলে এফ টি ও এফ বি এর লব্ধি কী হবে? লব্ধি এফ সমান কত হবে? আন্ডার রুট অফ এফ ডি স্কোয়ার প্লাস এফ বি স্কোয়ার। দেখো তো দুটোর মান সমান, তাহলে কি লিখতে পারি আমি? জি এম স্কোয়ার বাই এ স্কোয়ার ইন্টু রুট টু। কোন দিক বরাবর? সি ও বরাবর। বরাবর, ঠিক আছে। এরপর তোমাকে কেন্দ্রগামী বল কত আছে মোট? দেখো এ দুটো লব্ধি আছে প্লাস এফ আছে, অর্থাৎ কি কেন্দ্রগামী বা ও বিন্দুগামী এবং সি এর উপর মোট প্রযুক্ত বল সমান কত হবে? এইটা প্লাস এই দুটো কত হবে? এফ প্লাস এফ এ। এই দুটো লব্ধি এফ এ প্লাস এফ প্লাস এ, আর কত আসছে? এফ এ মানটা কত? জি এম স্কোয়ার বাই এ স্কোয়ার রুট টু প্লাস এফ এ, এফ এ মানটা কত হবে? দেখো জি এম স্কোয়ার বাই দূরত্ব কোনটা গো? এখান থেকে এই দূরত্ব এসি স্কোয়ার, এখানে এসি লিখলাম, কর্ণের স্কোয়ার, কর্ণ সমান কত হবে? এসি সমান কত? বাহু রুট টু, অর্থাৎ কত আসছে?
জি এম স্কোয়ার বাই এ স্কোয়ার √2 প্লাস জি এম স্কোয়ার কত হবে a√2 তার হোল স্কোয়ার। কমন নিয়ে নাও, কত আসছে দেখো, জি এম স্কোয়ার বাই এ স্কোয়ার √2 প্লাস 1/2। কোন দিক বরাবর? সিও বরাবর। এরপর হচ্ছে কি, এই বলটাই হচ্ছে কি অভিকেন্দ্র বলের যোগান দেবে। ঠিক আছে, নোট করে নাও এটাকে আমি দিলাম কি পেজ 1, এটা পেজ 2, আবার এটা পেজ 3 করে দেবো। নোট করা হয়েছে। অতএব লব্ধি বল সমান অভিকেন্দ্র বল। লব্ধি বল, এই বলটা অভিকেন্দ্র বলের সমান হলে তবে এটা হবে কি বৃত্তপথে আবর্তন করবে, তাই তো? কারণ অভিকেন্দ্র বলের যোগান না পেলে কোনো বস্তুই বৃত্তপথে আবর্তন করবে না। তাহলে এখানে লিখতে পারছি কত, যে জি এম স্কোয়ার বাই এ স্কোয়ার ইন্টু কত √2 প্লাস 1/2 সমান কত হবে অভিকেন্দ্র বল এম ভি স্কোয়ার। কারণ যে কোনো একটা নিলেই কিন্তু একই কেস আসবে, যদি এটা নাও তাও একই কেস আসবে, এটা নাও তাও একই কেস আসবে। এম ভি স্কোয়ার বাই আর বলতে কোনটা, সিও বলতে কোনটা, এখানে আমি আর লিখলাম আর। এখানে মানটা বসাও, কত আসছে এটা মানটা, এম ভি স্কোয়ার বাই আর এর মান কোনটা, a/√2। ঠিক আছে, দেখো এবার ক্যান্সেল আউট করো, একটা এম কাটলো, একটা এম কেটে গেল, আর এটা কেটে গেল একটা, থাকছে কত, অতএব ভি স্কোয়ার, এটা উপরে √2 চলে গেল, এখানটা কত আসছে জি এম এম বাই এ, ঠিক আছে, 2 প্লাস 1/2 √2 বাই, অর্থাৎ কত আসছে ভি ইকুয়াল টু √ অফ জি এম বাই √2 এ ইন্টু √2 প্লাস 1/2। এটা হবে, বাইরে কত আসছে আমার এখানে, ভি ইকুয়াল টু √ অফ জি এম বাই 2 √2 এ ইন্টু √2 প্লাস 1। তাহলে এরপর তোমাকে এখানে আর এর মানটা পুট করে দাও। এখানে দেখো আর এখানে কত হচ্ছে a/√2, বা এখানে লিখতে পারি কত, দেখো a ইকুয়াল টু r√2, হবে কি হবে না? তাহলে মানটা পুট করো এখানে, তাহলে ভি ইকুয়াল টু √ অফ জি এম বাই 2 √2 আর √2 সরি এখানে 2 হতো একটা, হ্যাঁ 2√2 2√2 প্লাস 1, অর্থাৎ কত আসছে আলটিমেটলি ভি ইকুয়াল টু √ অফ জি এম বাই 4 আর 2√2 প্লাস 1। এটা হচ্ছে কি ভি এর মান। ঠিক আছে, নোট করে নাও এটা। তাহলে আমরা এই তিনটে করলাম। এটা হচ্ছে কি, প্রথমটা ছিল কি যে 2r দূরত্বে অবস্থিত দুটি বস্তু, ঠিক আছে, তারা কি পরিমাণ বেগ দিলে তারা পরস্পরের মহাকর্ষ বলজনিত কারণে বৃত্তপথে আবর্তন করবে, এবং বৃত্তপথে ব্যাস কত হবে আর। এখানে কি ছিল, একটা সমবাহু ত্রিভুজ ছিল যার বাহুর দৈর্ঘ্য a
এখানে কি পরিমাণ বেগ দিলে তারাটা বৃত্তপথে আবর্তন করবে, যেখানে কত r=a/√3। দেখো gm/r সবারই কমন, খালি একটা আছে কি 4, এখানেও 4 আছে, এখানে √3 আছে, আর এখানে একটা ফ্যাক্টর আছে কত 2√2 + 1, মানে ফ্যাক্টরগুলো খালি পাল্টাচ্ছে, বাকি সব জিনিসটা লাগভগ সেম। ঠিক আছে, আর হচ্ছে কি এটা এ, এটাও এ, এটাও এ, বর্গাকার, মানে বর্গাকার বলা ভুল, 4টা গোলককে রাখা আছে, তাদের কেন্দ্রদ্বয়ের সংযোগ সরলরেখা হচ্ছে একটা বর্গক্ষেত্র। তাহলে তাদেরকে কী পরিমাণ বেগ দিলে একটা বৃত্তপথে আবর্তন করবে, এটা করলাম, আশা করি বুঝতে পেরেছো। মেন ফান্ডা হচ্ছে কি, যে মহাকর্ষ বলটাকে অবশ্যই অভিকেন্দ্র বলে যোগান দিতে হবে। যখন এরকম কোশ্চেন দেবে, মানে যে কোনো কোশ্চেন হোক না কেন, যে কেন্দ্র বরাবর আবর্তন করবে, আমি সেই দিক বরাবর একটা নিট বলের উপাংশ দেখে নেব। সেই নিট বলের উপাংশটা কী করতে হবে, অবশ্যই অভিকেন্দ্র বলে যোগান দিতে হবে। আরেকটা অঙ্ক দেখো, লেখা আছে কি যে এম ভরের একটা বস্তু আছে, সেই বস্তুটাকে দুটি খণ্ডে বিভক্ত করা হলো। তাহলে তাদের মান কত হলে, সেই খণ্ড দুটি অনুপাতটা কত হলে আকর্ষণ বলটা সর্বাধিক হবে। তাহলে মনে করি কি প্রথম খণ্ড হচ্ছে m1 এবং দ্বিতীয় খণ্ড হচ্ছে কত হবে, মনে করি প্রথম খণ্ড m1 এবং দ্বিতীয় খণ্ড কত হবে, m-m1 হবে কি না? তাহলে দেখে r দূরত্বে রাখলে আকর্ষণ বল কত হবে, তাহলে r দূরত্বে রাখলে মহাকর্ষ বল F = কত হবে, F = G m1 × m-m1/r²। এখানে বলা আছে কি আকর্ষণ বল সর্বোচ্চ হবে, সর্বোচ্চ মানে কি ম্যাক্সিমাম মিনিমামের নির্ণয় ফর্মুলা কি, প্রথম অর্ডার ডেরিভেটিভটাকে 0 করতে হয়, তাই তো। তাহলে এখানে পরিবর্তনশীল কে, এখানে আরটাও ফিক্সড, জিটাও ফিক্সড, খালি m1টা আমি ভাঙছি, মানে এই এম ভরের বস্তু আছে, একটা এম ভরের বস্তু আছে, এটা হচ্ছে m1 আর হচ্ছে m-m1 আর, তাহলে আমি এইখানে ভাঙছি, বিভিন্ন ভাগে ভাঙছি। ধরো না এটা হচ্ছে 500 কেজি আছে, 500 কেজি বা 500 গ্রাম ধরলাম, 500 গ্রাম। কী করলাম, একটা খণ্ডকে রাখলাম কত 450, আটা করলাম কত 50, নিয়ে আকর্ষণ বলটা মেজার করলাম। আবার কি করলাম, একটা করলাম কত 400, আটা করলাম কত 100। তাহলে আমি পরিবর্তন করছি কার, m1 এর মানটা পরিবর্তন করছি। তাহলে এখানে ভ্যারিয়েবল হচ্ছে কোনটা, m1। তাহলে এটাকে সর্বোচ্চ বের করার জন্য কি করব, আমি m1 এর সাপেক্ষে অবকল করব। তাহলে m1 এর আচ্ছা f সর্বোচ্চ হবে, m1 এর জন্য f সর্বোচ্চ হবে, m1 এর জন্য f সর্বোচ্চ হবে যদি df/dm1 = 0 হয়। যদি এটা নয়, মানে প্রসেস নয়, আর একটা ধাপ করতে হয়, যেটা তোমাদেরকে আমি ওয়ার্ক পাওয়ার এনার্জিতে করিয়েছিলাম ইকুইলিব্রিয়ামে, কিন্তু এখানে এতটা করলেই হবে। তাহলে অবকল করো কত হচ্ছে দেখো, ঠিক আছে, এটাকে দাও পেজ 1 নাম্বার, পেজ 1, এটা পেজ 2। তাহলে কত আসছে, df d/dm1, f এর মানটা কত আছে, এটা g, দেখো m1টা গুণ করে দিচ্ছি, তাহলে m1m মাইনাস gm1² বাই r² = 0।
ঠিক আছে, এবার ধ্রুবককে, জিটা ধ্রুবক আর স্কোয়ার ধ্রুবক, তাহলে এটা বাইরে বেরিয়ে গেল, তাহলে কত আসছে জি বাই আর স্কোয়ার, পরে থাকলো কি ডি m1 m মাইনাস ডি অফ টি m1 স্কোয়ার ইকুয়াল টু 0। তাহলে এটা ওইদিকে গেলে কী হবে, 0 হয়ে যাবে। তাহলে এখানে আছে কি m1 আর এর পাওয়ার কত আছে 1 আছে, আর এখানে m আছে, তাহলে এমটা ধ্রুবক, ক্যাপিটাল এমটা, কারণ কি বস্তু ভরটা ধ্রুবক, কিন্তু এমটা স্মল এমটা পরিবর্তনশীল, কারণ আমি ভাঙছি তো বিভিন্ন পরিমাপে ভাঙছি, কিন্তু এই ভরটা মোট ভরটা কিন্তু ধ্রুবক সবসময়। তাহলে কথা আসছে এখানে দেখো এটা বাইরে বেরিয়ে গেল, অর্থাৎ কি ডি, এটা এদিকে নিয়ে গিয়ে 0 করে দাও, তাহলে থাকলো পরে কি বাইরে এম এলো ডি m1 বাই ডি m1 মাইনাস এটা কত হবে 2 m1 2 মাইনাস 1 ডি m1 বাই ডি m1 ইকুয়াল টু 0। ঠিক আছে, তাহলে এটা কত হলো 1, অর্থাৎ m ইকুয়াল টু 2 m1 আসছে, অর্থাৎ কত আসছে দেখো m1 ইকুয়াল টু m বাই 2। তাহলে কত অনুপাতে ভাঙতে হবে, মানে অর্ধেক হতে হবে। ঠিক আছে, অতএব ভর দুটির অনুপাত m1 ইস টু m মাইনাস m1 সমান হচ্ছে কত m বাই 2 ইস টু m মাইনাস m বাই 2 ইকুয়াল টু 1:1। অনেক সময় অনুপাত চাই, অনেক সময় শুধুমাত্র এই মানটা চাই, মানে m1 এর মান কত হতে হবে m বাই 2। তোমাকে যেমন চাইবে সেরকম অ্যান্সার দেবে, এমসিকিউর ক্ষেত্রে এটা দেয় অনেক সময়, ম্যাক্সিমাম ক্ষেত্রে। ঠিক আছে, বোঝা গেল জিনিসটা। তাহলে সর্বনিম্ন বের করতে দিলে কী করতে হয়, আমাকে অবকল করতে হয়। আর কেন অবকল করতে হয় আগে বলেছিলাম অনেক বারবার, এখন আর রিপিট করছি না। ঠিক আছে, নোট করে নাও এটা। এরপর দেখো গ্র্যাভিটি অ্যান্ড অ্যাসলারেশন ডিউ টু গ্র্যাভিটি, অভিকর্ষীয় এবং অভিকর্ষীয় ত্বরণ। কী ছিল ফর্মুলাটা, এফ ইকুয়াল টু জি এম এম বাই আর স্কোয়ার, বা এখানে লিখতে পারো কি m1 m2। যদি m1 ইকুয়াল টু যদি m হয়, m1 ইকুয়াল টু m পৃথিবীর ভর, যদি দুটো বস্তুর মধ্যে একটা পৃথিবী হয়ে যায় এবং আরেকটা কি পৃথিবীর কাছাকাছি বস্তু হয়ে যায়, তখন মহাকর্ষ বলটা কী হবে, অভিকর্ষ বল নামে পরিচিত হবে। অর্থাৎ কি পৃথিবীর সাথে কোনো বস্তুর আকর্ষণ বলটা হচ্ছে কি অভিকর্ষীয় বল। এটা হচ্ছে কি এই মহাকর্ষ বলটা হচ্ছে কি একটা টান টান চাদরের মতো। একটা রুমালকে নাও, ঠিক আছে, দুজন মিলে ধরো, চারটা কোনো ধরো, টেনে এখানে টেনে ধরো, এরপর কি করো, দুটো বস্তুকে একটু ভারী বস্তুকে একটা এখানে রাখো আর একটা এখানে রাখো, দেখো কী হবে, পরস্পর এরা কি কাছের দিকে সরে আসবে, অর্থাৎ কি এই দিকে গতিশীল হবে, এই দিকে গতিশীল হবে। যেখানেই রাখো না কেন, এটা এখানে রাখো আর এটা এখানে রাখো, দেখা হচ্ছে কি এরা পরস্পর কাছের দিকে এগিয়ে আসবে। অর্থাৎ কি টান টান চাদরের ওপর, রাবারের চাদর হলে ভালো, যদি সিল্কে থাকে তাও ভালো হবে। ঠিক আছে, তো সে ধরো টেনে সেখানে যে কোনো দুটো ভর রাখো, গোলাকার ভর রাখো, সুবিধা হবে, ছেড়ে দাও, দেখো তারা কি কাছে আসবে। অর্থাৎ কি এই মহাকর্ষ মানে এই মহাবিশ্বটাকে কল্পনা করা হয়েছে কি যারা টান টান চাদরের মতো, সেখানে যে কোনো দুটো বস্তু কী হচ্ছে একে অপরের দিকে অগ্রসর হচ্ছে, এবং সম্ভবত ভারী, ম্যাক্সিমাম ক্ষেত্রে ভারী বস্তুটা কী হবে, ভারী বস্তুর দিকে হালকা বস্তুগুলো গতিশীল হবে বেশি। তাহলে অভিকর্ষ কী লিখব, অভিকর্ষ বল পৃথিবীর কাছাকাছি বা ভূপৃষ্ঠে
অবস্থিত কোনো বস্তুকে পৃথিবী যে বল দ্বারা আকর্ষণ করে তাকে বলা হয় অভিকর্ষ বল। ঠিক আছে, আর ত্বরণ কথা হবে অভিকর্ষ ত্বরণ। এটা ধরো একটা বস্তু আছে, এই বস্তুটাকে ছেড়ে দিলে কী হবে, কোথায় আছে, পৃথিবীর ওপরে আছে, তাহলে একে ছেড়ে দিলে কী হবে, অবাধে পতনশীল হবে। তাহলে অবাধে পতনশীল বস্তু কার জন্যে, অভিকর্ষীয় বলের প্রভাবে যে ত্বরণ লাভ করে তাকে বলা হয় কি, অভিকর্ষ ত্বরণ। কারণ কি, ত্বরণের পেছনে কে আছে, বল। তাহলে অভিকর্ষ বলের প্রভাবে অবাধে পতনশীল বস্তু যে ত্বরণ লাভ করে তাকে বলা হয় অভিকর্ষ ত্বরণ। একে জি দ্বারা প্রকাশ করা হয়, স্মল জি। তাহলে গ্র্যাভিটি কত হবে, গ্র্যাভিটি মান কত হবে, গ্র্যাভিটি মান কত হচ্ছে এফ ইকুয়াল টু জি, এটাকে এম আর্থ করে দিলাম, আর স্মল এম বাই দূরত্ব স্কোয়ার আর স্কোয়ার। ভেক্টর দিলাম না, শুধুমাত্র মান, এটা হচ্ছে শুধুমাত্র মান। ত্বরণ কত হবে, বস্তুর ত্বরণ জি সমান এফ বাই এম, অর্থাৎ কত আসছে, জি এম ই বাই এখানে কত লিখবো, আর স্কোয়ার। ঠিক আছে, জি এম বাই আর স্কোয়ার। আরটা মনে হচ্ছে খেতে পাইনি, না হয় পোলিও হয়েছে, আর স্কোয়ার। এরপর যদি কি হয়, আর নিয়ার অ্যাবাউট টু আর বলতে কি, ধরো পৃথিবী পৃষ্ঠের কাছাকাছি আছে, এখান থেকে এত দূরত্ব আছে, পৃথিবী পৃষ্ঠ থেকে 10 মিটার দূরে আছে, তাহলে কত হবে, এটা হচ্ছে আর, ক্যাপিটাল আর, আর এর মান কত, 6400 কিমি। তাহলে এই রেসপেক্টে এটা হচ্ছে কি নেগলিজিবল। তাহলে কত হবে, জি ইকুয়াল টু জি এম আর্থ বাই আর স্কোয়ার, এটা হচ্ছে কি অভিকর্ষ ত্বরণের মান। এখানে জি এর মানটা বসাবে, পৃথিবী ভরের মান বসাবে, আর স্কোয়ার মান বসাবে, দেবে আসবে কত, 981 সেন্টিমিটার, ডাইন পার, কত হবে, সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার, বা 9.81 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটা হচ্ছে কি অভিকর্ষ ত্বরণের মান। আর এটা হচ্ছে কি গ্র্যাভিটি ফোর্স, অর্থাৎ অভিকর্ষ বল। অথবা একটা বস্তু কী হয়ে যাচ্ছে, পৃথিবী। তাহলে পৃথিবী রিলেটেড মানে কি, আরও ন্যারো হয়ে গেলে কী হবে, অভিকর্ষ। আর মহাকর্ষটা হচ্ছে কি ভাস্ট, গোটা বিশ্বের জন্য, মহাবিশ্বের জন্য। ঠিক আছে, নোট করে নাও। এরপর দেখো তো এখানে জি কত এসছে, জি ইকুয়াল টু জি এম ই বাই আর স্কোয়ার। এখানে এম সমান কত লিখতে পারি, পৃথিবীর ভর, এম ই সমান কি লিখতে পারি, 4/3 পাই আর কিউ ইন্টু ঘনত্ব, কত আসছে, 4/3 পাই আর কিউ ইন্টু রো। পৃথিবীর ঘনত্ব ধরলাম কি, রো, যেটা সর্বত্র সমান, এটা হচ্ছে এম ই আর্থ। তাহলে কত আসছে দেখো তো, জি ইকুয়াল টু জি ইন্টু 4/3 পাই আর কিউ রো ডিভাইডেড বাই আর স্কোয়ার, এখানে কেটে দাও, তাহলে কত আসছে, 4g/3
4g 3 pi r rho। তাহলে রো এর সাথে সম্পর্ক কী হলো এটা? তাহলে জি ইকুয়াল টু কত লেখা যাবে? যে 4/3 g পাই আর রো, বা এখানে লিখতে পারি কি রো ইকুয়াল টু 3g/4g। 3g/4g চিনতে পারছো? 3g আগে ছিল, এখন 4g। 3g/4g পাই আর 3g/4g পাই আর কেন? এবার 5g যুগ আসছে, তাই কি লিখলাম রো ইকুয়াল টু 3g/4g পাই আর পাবো না, এখন পাবো কি 5g। এটা নোট করে নাও। এটা হচ্ছে কি ঘনত্বের সাথে জি এর সম্পর্ক, ঘনত্বের সহিত অভিকর্ষ ত্বরণের সম্পর্ক। ঠিক আছে, নোট করে নাও। আজকে এখান পর্যন্তই, নেক্সট দিন আবার এখান থেকে শুরু করব। ভালো থেকো, ভালোভাবে পড়াশোনা করো, আর অবশ্যই নোট রাখবে আমি যখন বলবো যে এই ক্লাস পর্যন্ত পরীক্ষাতে আসবে, ওটাই পর্যন্ত ভালোভাবে পড়ে নেবে, অতটুকু পর্যন্ত সিলেবাসটা পড়ে নেবে। ঠিক আছে, আমি এটা কোনো রকম তোমাদের হেল্প সেন্টারে বা গ্রুপে আপলোড করব না। তোমাদের যেটা থাকবে সিলেবাস কিন্তু গ্র্যাভিটেশন পুরো দেখাবে। ঠিক আছে, ভালো থেকো।